সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে তাসনিম জারার দেশ বিদেশের বার্ষিক আয় কত। নির্বাচনী হলফনামায় দেশ বিদেশে অর্জিত আয়ের বিস্তারিত তথ্য তুলে ধরেছেন জাতীয় নাগরিক পার্টির সাবেক নেতা ও ঢাকা ৯ আসনের স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা। প্রিয় দর্শক, তাসনিম জারা মাসিক কত টাকা ইনকাম করে থাকেন এ বিষয়ে থাকছে বিস্তারিত প্রতিবেদন, সঙ্গে থাকুন। এবারে জানাবো ওসমান হাদি হত্যাকাণ্ডে সঞ্জয় ও ফয়সালের দায় স্বীকার। আদালতে দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন সঞ্জয় চিচিম এবং সহযোগী মোহাম্মদ ফয়সাল। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে গুলি করে হত্যার মামলায় প্রধান অভিযুক্ত ফয়সাল করিম মাসুদকে ভারতে পালাতে সাহায্য করার অভিযোগে গ্রেপ্তার হয়েছে তারা। জানাবো ডক্টর ইউনূসের সঙ্গে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ হল না কেন। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাতে বাংলাদেশে আসা ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের আনুষ্ঠানিক সাক্ষাৎ না হওয়ার বিষয়টি নিয়ে নানা আলোচনা চলছে। কথা হচ্ছে ভারত সরকারের পক্ষ থেকে পাঠানো শোকবার্তার বক্তব্য নিয়েও। এদিকে জামাত চরমোনাই এনসিপি জোটে অবিশ্বাসের দোলাচল। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে জামায়াত ইসলামের নেতৃত্বে গঠিত 11 দলীয় নির্বাচনী জোট অভ্যন্তরীণ চ্যালেঞ্জের মুখে পড়েছে। আসন সমঝোতা নিয়ে দলগুলোর মধ্যে অস্বস্তি দিন দিন স্পষ্ট হচ্ছে। এবারে থাকছে ফিল্মি কায়দায় ডাকাত দলের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া, গ্রেপ্তার 2। বগুড়ায় মহাসড়কে ফিল্মি কায়দায় পুলিশ এবং ডাকাত দলের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া, আন্তঃজেলা ডাকাত চক্রের 2 সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে 4 রাউন্ড গুলি ছোড়া হয়। এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ। 1 বছরে ইসরায়েল ছেড়েছে প্রায় 70,000 ইহুদি। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের সঙ্গে যুদ্ধ শুরু হবার পর থেকে ইসরায়েলি জনগণের সঙ্গে ভীতিকর অবস্থা বিরাজ করছে। দেশটির কেন্দ্রীয় পরিসংখ্যান ব্যুরো জানিয়েছে 2025 সালে দেশটি ছেড়ে গেছে প্রায় 69,000-এরও বেশি ইসরায়েলি। এতক্ষণ সংবাদ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন। তাসনিম জারার দেশ বিদেশের বার্ষিক আয় কত। নির্বাচনী হলফনামায় দেশ বিদেশে অর্জিত আয়ের বিস্তারিত তথ্য তুলে ধরেছেন জাতীয় নাগরিক পার্টির সাবেক নেতা ও ঢাকা ৯ আসনের স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা। রিটার্নিং কর্মকর্তার কাছে জমা দেওয়া মনোনয়নপত্রের সঙ্গে সংযুক্ত হলফনামা অনুযায়ী তিনি বাংলাদেশে চিকিৎসক হিসেবে বছরে 7,13,597 টাকা আয় করেন। পাশাপাশি বিদেশি আয় থেকে তিনি 3,200 ব্রিটিশ পাউন্ড, যা বাংলাদেশি মুদ্রায় আনুমানিক 5,27,000 টাকা উল্লেখ করেন। সেই হিসেবে তার বার্ষিক আয় 12,40,597 টাকা। নির্বাচন কমিশনের ওয়েবসাইটে প্রকাশিত হলফনামা থেকে এ তথ্য জানা গেছে। হলফনামায় বলা হয়, তাসনিম জারার মোট সম্পদের পরিমাণ 19,13,509 টাকা এবং তিনি আয়কর পরিশোধ করেছেন 34,057 টাকা। চাকুরি থেকে তার বার্ষিক আয় দেখানো হয়েছে 7,13,333 টাকা। তার ব্যাংক সঞ্চয় খুবই কম, ব্যাংকে জমা রয়েছে মাত্র 264 টাকা। তার কাছে 2,05,000 টাকা মূল্যমানের গয়না রয়েছে। নগদ অর্থ হিসাবে তার কাছে রয়েছে 16 লাখ টাকা এবং 2,270 পাউন্ড। এছাড়া তার ব্যক্তিগত ব্যাংক হিসাবে জমা আছে 10,019 টাকা। হলফনামায় উল্লেখ রয়েছে তার বিরুদ্ধে কোনো মামলা নেই এবং তার কোনো ঋণ, দায় বা সরকারি বকেয়াও নেই। কোনো বাড়ি, ফ্ল্যাট, কৃষিজমি বা অকৃষি জমির মালিক তিনি নন। ওসমান হাদি হত্যাকাণ্ডে সঞ্জয় ও ফয়সালের দায় স্বীকার। আদালতে দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন সঞ্জয় চিচিম এবং সহযোগী মোহাম্মদ ফয়সাল। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে গুলি করে হত্যার মামলায় প্রধান অভিযুক্ত ফয়সাল করিম মাসুদকে ভারতে পালাতে সাহায্য করার অভিযোগে গ্রেপ্তার হয়েছিলেন তারা। বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জামশেদ আলমের আদালত তাদের জবানবন্দি রেকর্ড করেন। এদিকে তাদের আদালতে হাজির করা হয়। এরপর মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক ফয়সাল আহমেদ তাদের জবানবন্দি রেকর্ড করবার আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত তাদের জবানবন্দি রেকর্ড শেষে কারাগারে পাঠানোর আদেশ দেন। এর আগে গত 12 ডিসেম্বর মতিঝিলে জুমার নামাজ পড়ে
নির্বাচনী প্রচারণা শেষ করেন শহীদ ওসমান হাদি। এরপর সোহরাওয়ার্দী উদ্যানে যাবার পথে ওই দিন দুপুর 2:20 হাদিকে বহনকারী অটোরিকশা বক্স কালভার্ট এলাকায় পৌঁছলে মোটরসাইকেলে থাকা দুষ্কৃতিকারীরা হত্যার উদ্দেশ্যে তাকে গুলি করে পালিয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে অপারেশন শেষে এভার কেয়ারে পাঠানো হয়। পরবর্তী সময় উন্নত চিকিৎসার জন্য গত 15 ডিসেম্বর তাকে সিঙ্গাপুরে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত 18 ডিসেম্বর তিনি মারা যান। ডক্টর ইউনূসের সঙ্গে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ হল না কেন? সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাতে বাংলাদেশে আসা ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের আনুষ্ঠানিক সাক্ষাৎ না হওয়ার বিষয়টি নিয়ে নানা আলোচনা চলছে। কথা হচ্ছে ভারত সরকারের পক্ষ থেকে পাঠানো শোকবার্তার বক্তব্য নিয়েও। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ছাড়াও বিএনপি চেয়ারপারসনের মৃত্যুতে তার প্রতি শ্রদ্ধা জানাতে সংক্ষিপ্ত সফরে এসেছেন বেশ কয়েকটি দেশের সরকারের প্রতিনিধিরা। তাদের মধ্যে পাকিস্তান পার্লামেন্টের নিম্নকক্ষের স্পিকার সর্দার আইয়াজ সাদিক, ভুটানের পররাষ্ট্র ও বৈদেশিক বাণিজ্য মন্ত্রী লিয়েনপো ডি.এন. ধুঙ্গেল, নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালানন্দা শর্মা, শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী ভিজিতা হেরাত এবং মালদ্বীপের উচ্চশিক্ষামন্ত্রী আলী হায়দার আহমেদ বাংলাদেশে এসেছিলেন। প্রধান উপদেষ্টার প্রেসউইং এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে জানা গেছে, সফররত এই নেতাদের মধ্যে পাকিস্তানের পার্লামেন্টের স্পিকার এবং নেপালের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আনুষ্ঠানিক সাক্ষাৎ হয়েছে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের। তবে সাক্ষাৎ হয়নি ভারত, ভুটান, শ্রীলঙ্কা এবং মালদ্বীপের প্রতিনিধিদের সঙ্গে। অন্য দেশগুলো নিয়ে তেমন আলোচনা না হলেও ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা না হওয়ার বিষয়টি নিয়ে নানা ব্যাখ্যা বিশ্লেষণ সামনে আসছে। বুধবার খালেদা জিয়ার জানাজা ও দাফনের দিনে তারেক রহমানের প্রতি সমবেদনা জানিয়ে তার হাতে নিজ নিজ সরকারের পক্ষে শোকবার্তা তুলে দেয় ভারত, পাকিস্তান, নেপাল, ভুটানের প্রতিনিধিরা। এই সফরে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইন উপদেষ্টা আসিফ নজরুল এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানকে আলাপ করতে দেখা গেছে। অন্যদিকে পাকিস্তানের স্পিকার সর্দার আইয়াজ সাদিক বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করেন। এরপরই এস জয়শঙ্কর প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা কেন করলেন না, সেই প্রশ্নই সামনে আসে ঘুরে ফিরে। এ বিষয়ে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাহবুবুল আলম জানিয়েছেন, স্বল্প সময়ের এই সফরে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ না হলেও আইন উপদেষ্টা আসিফ নজরুল এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টার বৈঠক হয়েছে। এদিকে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর এই সফরকে আন্তঃরাষ্ট্রীয় সম্পর্ক বা রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে না দেখাই ঠিক বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা তৌহিদ হোসেন। খালেদা জিয়ার অন্ত্যেষ্টিক্রিয়ায় ভারতের পররাষ্ট্রমন্ত্রীর আগমনকে ইতিবাচক শেষজার হিসেবেই উল্লেখ করেছেন তিনি। তবে এই সফরের মধ্য দিয়ে দুই দেশের মধ্যে চলমান সম্পর্কের টানাপোড়েন দূর হবে কিনা তা ভবিষ্যৎ বলে দেবে বলেও মন্তব্য করেছেন তৌহিদ হোসেন। জামাত চরমোনাই এনসিপি জোটে অবিশ্বাসের দোলাচল। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে জামায়াত ইসলামের নেতৃত্বে গঠিত 11 দলীয় নির্বাচনী জোট অভ্যন্তরীণ চ্যালেঞ্জের মুখে পড়েছে। আসন সমঝোতা নিয়ে দলগুলোর মধ্যে অস্বস্তি দিন দিন স্পষ্ট হচ্ছে। 300 সংসদীয় আসনে এই জোটভুক্ত দলগুলো থেকে 600-রও বেশি মনোনয়নপত্র জমা পড়ায় দলগুলোর মধ্যে দর কষাকষি সমীকরণ আরও জটিল আকার নিয়েছে। প্রতিটি দলই নিজেদের শক্ত অবস্থান ধরে রাখতে চাইছে, ফলে শেষ মুহূর্ত পর্যন্ত অনিশ্চয়তা কাটছে না। এমন টানাপোড়েনের মধ্যেই জোটের অভ্যন্তরীণ সমঝোতা সংকট নিয়ে নানান জল্পনা এবং আলোচনা ছড়িয়েছে। কেউ কেউ এতে তৃতীয় শক্তির ইন্ধন যোগানোর আশঙ্কাও করছেন। ফলে ঐক্যের বার্তা থাকলেও বাস্তবে 11 দলীয় জোট এখনও বিশ্বাস আর অবিশ্বাসের দোলাচলে দাঁড়িয়ে আছে বলেই মনে করে সংশ্লিষ্টরা। জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান গত রোববার জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে ভোটের মাঠে লড়তে 10 দলীয় জোটের ঘোষণা দেন। জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত আন্দোলন, বাংলাদেশ নিজামে ইসলামী পার্টি, জাতীয় গণতান্ত্রিক পার্টি ও বাংলাদেশ পার্টি ছিল আগে থেকেই। কর্নেল অলি আহমেদের নেতৃত্বাধীন এলডিপি, জাতীয় নাগরিক পার্টি এবং আমার বাংলাদেশ পার্টি জোটে নতুন করে যুক্ত হয়। নির্বাচন কমিশন থেকে পাওয়া তথ্য অনুযায়ী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে সারা দেশে 300 সংসদীয় আসনে মোট 2582টি মনোনয়নপত্র জমা পড়েছে। এর মধ্যে জামায়াত ইসলামী নেতৃত্বাধীন 11 দলীয় জোটের 600-রও বেশি প্রার্থী 300 আসনে মনোনয়নপত্র জমা দিয়েছে। জোটের মধ্যে জামায়াতে ইসলামী 276 এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ 268টি আসনে মনোনয়নপত্র জমা দিয়েছে। অন্য দলগুলোর মধ্যে বাংলাদেশ খেলাফত মজলিস 94টি আসনে, খেলাফত মজলিস 68টি আসনে, এবি পার্টি 53টি আসনে, এনসিপি 44টি আসনে এবং এলডিপি 24টি আসনে মনোনয়নপত্র জমা দিয়েছে।
ওই জোটভুক্ত কয়েকটি দলের দায়িত্বশীল বেশ কয়েকজন নেতার সঙ্গে কথা বলে জানা গেছে, আসন সমঝোতা চূড়ান্ত না হওয়ায় দর কষাকষি করার জন্যই অতিরিক্ত প্রার্থী রেখে দিয়েছে দলগুলো। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন পর্যন্ত এই দর কষাকষি চলবে। দলগুলোর নেতারা বলছেন, আগেই সমঝোতা হয়ে গেলে জোটে থাকার পরও একই আসনে সব দলের প্রার্থীর মনোনয়ন ফর্ম জমা দেওয়ার ঘটনা ঘটতই না। এতে সন্দেহ, অবিশ্বাস এবং অসন্তোষ তৈরি হয়েছে, যা থাকতো না। মনোনয়নপত্র কেনার আগে আসন সমঝোতা চূড়ান্ত হওয়া উচিত ছিল।